18 মে 2025 রাহু রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে থাকবে 2026-এর 25শে নভেম্বর পর্যন্ত। দীর্ঘ প্রায় 18 মাস পর্যন্ত এই কুম্ভ রাশিতে অবস্থান করবে। তো রাহুর এই পরিবর্তন, রাশি পরিবর্তন তুলা রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরবো আপনাদের সামনে। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এবং যারা দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষভাবে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তবে আরও একটি কথা বলবো, সেটা হচ্ছে যে কোনো রকমভাবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহের গোচর সম্পর্কে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয়। এর ফলাফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে রাহুর পরিবর্তন হচ্ছে পঞ্চম ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশিতে। তবে আজকে যে আলোচনাটা হবে সেটা কিন্তু 3টি গ্রহের উপরেই আলোচনা করব এবং 3টি নক্ষত্রের উপরেই আলোচনা করব। সেটা হচ্ছে রাহু যে সময় রাশি পরিবর্তন করবে সেই সময় কিন্তু অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এবং এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে 22শে নভেম্বর পর্যন্ত থাকবে। তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রাহুর কী অবস্থান হচ্ছে এই নক্ষত্র নিয়ে আলোচনা করব। শনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে মীন রাশি, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এই নক্ষত্রে। এবং দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে। এই 3টি গ্রহকে নিয়েই আজকে বিশেষ আলোচনা হবে, কারণ এই 3টি গ্রহের বিশেষ প্রভাব থাকে একটি রাশির উপর, এবং কেতুরও থাকে। তো কেতু সম্পর্কে আলোচনা করব না আজকে, রাহু, তারপরে আবার পরবর্তী ভিডিও কেতু, এবং তারপরে আবার হবে হচ্ছে ওই কালসর্পযোগ, যেটা তৈরি হবে রাহু আর কেতু দ্বারা। তো সেই সময় সেটা বলবো, আস্তে আস্তে এক একটা ধাপ এগোচ্ছি। রাহুর পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন এই তুলা রাশির জন্য হতে যাচ্ছে। পঞ্চম ঘরে রাহু অবস্থান করবে, আর ত্রিকোণে যখন কোনো পাপী গ্রহ অবস্থান করে, তখন এর আগের ভিডিওতে বলেছিলাম, একদিন আলোচনা করেছিলাম যে ত্রিকোণে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে কি হবে, সে নিজের পাপী গ্রহ যদি অবস্থান করে তাহলে তার পাপ প্রভাবটা কমে যাবে, সেই ঘরটাকে হানি করবে, কিন্তু সে নিজে শুভ হয়ে যাবে, এবং যে ঘরের কারকত্ব রাখবে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দিবে। তো রাহু কি, রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ। তো ছায়া গ্রহ যে ঘরে অবস্থান করে রাহু আর কেতু, তো সেই ঘরের অধিপতি বলে বৃদ্ধি করে স্বরূপ, এবং নিজেও স্বরূপ ধারণ করে ওরকম, এবং তার সাথে যে নক্ষত্র অবস্থান করে সেই নক্ষত্রের অধিপতির বলে আবার বৃদ্ধি করে দেয়। তো রাহু ছায়া গ্রহ অবস্থান করছে কুম্ভ রাশিতে, আর কুম্ভ রাশির অধিপতি শনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে। প্রবল একটা শত্রুয়ান্তা যোগ তৈরি করেছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে তো বিশেষ আলোচনা করেছিলাম যে শনিদেবের একটা খুব ভালো অবস্থান উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হচ্ছে আহির বুধান্না, মেডিটেশনের দেবতা। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও মানে নিজে একটা ধৈর্য জিনিসটা রাখে, এবং এদের ডিসিশন সব থেকে খুব পিওর হয়, খুব ভালো হয়, এবং ম্যাথামেটিক্স জিনিসটাকে খুব ভালো বুঝে, অঙ্ক জিনিসটাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে জীবনে। তো শনি যে ঘরে অবস্থান করছে তার আবার দশম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে। তো তৃতীয় ঘরটা হচ্ছে কি, যোগাযোগ মাধ্যমের ঘর এবং কাগজপত্রের ঘর। তাহলে শনির যে অবস্থান এই তুলা রাশির ক্ষেত্রে, এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান, এবং শনির অবস্থানে তুলা রাশিকে এটাই বোঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে তোমাকে হিসাব করে চলতে হবে। যে কোনো হিসাব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে, সেটা লাভ লসেরও হিসাব, এবং কাগজপত্র তোমাকে মেনটেন করতে হবে। যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র মেনটেন করে চলতে হবে, কারণ কাগজপত্র ছাড়া কোনো কাজ করা যাবে না। এবং শনি হচ্ছে কি অনুশাসন প্রিয়, অনুশাসনের মধ্যে থেকে তোমাকে কাজ করতে হবে। ষষ্ঠ ঘর রোগ, রিপু, ঋণ, শত্রু, কম্পিটিশন, এই সমস্ত জিনিস ষষ্ঠ ঘর থেকে দেখা হয়। শনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে। তো ষষ্ঠ ঘরে যখন শনি অবস্থান করে তো কি হয়, মানে খুবই একটা ভালো পজিশন। এই ঘরটাতে যদি মঙ্গল অবস্থান করতো তো মঙ্গল কী হয়, মারপিট, অশান্তি, গণ্ডগোল বুঝবে না, ও শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে, আগে ধরে মারো তারপর অন্য কথা, এরকম একটা যে গণ্ডগোল মারমুখী চিন্তা হয়ে যাবে। ষষ্ঠ ঘরে যদি রাহু অবস্থান করে তো রাহু কি করবে, রাহু বুদ্ধি দিবে, এমন তীক্ষ্ণ বুদ্ধি দিবে যে ওই শত্রুর কোন জায়গাটাতে দুর্বল রয়েছে সেই জায়গাটাকে ধরো, তারপর তাকে কাবু করো। আর শনি কি করবে, শনি তো ধৈর্যের কারক, ও তো সুযোগ দিবে, ভাই ঠিক হয়ে যা, ভালো হয়ে যা, আমার সাথে লাগিস না, এই জিনিসগুলো করবে এবং পরিকল্পনা করবে। এমন একটা সিচুয়েশন আসবে তখন আবার তাকে
মানে জব্দ করে দিবে, এমন জব্দ হবে যে সে আর সারা জীবনে ওই দিক আর আসবে না। শনি কিন্তু যেহেতু দীর্ঘকালীন, তো শনির অবস্থান যথেষ্ট ভালো উত্তরা ভাদ্রপদ। এবার রাহু যে নক্ষত্র অবস্থান করছে সেটা পূর্বা ভাদ্রপদ, এবং যে ঘরটাতে অবস্থান করছে সেটা হচ্ছে কুম্ভ রাশি। তাহলে রাহুর অবস্থানে শনির বলটা বৃদ্ধি পেয়ে গেল, শনির বলটা বৃদ্ধি পেল এবং রাহুর বলেও বৃদ্ধি হয়ে গেল পঞ্চম ঘরে। তো ষষ্ঠ ঘরটা কিসের ঘর? আবার কম্পিটিশনের ঘর। রাহু যে ঘর অবস্থান করছে কিসের ঘর? শিক্ষার ঘর। এবং রাহু যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কি পূর্বা ভাদ্রপদ, যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, খুবই ভালো নক্ষত্র। শিক্ষার দিক থেকে সব দিক থেকে চরম উন্নতির নক্ষত্র হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। সজ্জন ব্যক্তি যে গৃহে যাবে সেই গৃহের উন্নতি ঘটাবে, সেই নক্ষত্রে রাহু অবস্থান করছে। এবার রাহু যে কোনটাতে অবস্থান করছে সেটাই আছে কি ধর্মত্রিকোণ। এবং যে নক্ষত্র অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ, তার অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নবম ঘরে, যেটা হচ্ছে মিথুন রাশি। এবং দেবগুরু বৃহস্পতি আবার দৃষ্টি দিচ্ছে রাশির উপরে। দেবগুরু বৃহস্পতি আবার যে নক্ষত্র অবস্থান করছে সেটা আবার মৃগশিরা নক্ষত্র। এবার মৃগশিরা নক্ষত্রের সিম্বল কি জ্যোতিষশাস্ত্র মতে? হরিণের মাথা, তার উপর দুটি সিং, অর্থাৎ একটা হরিণকে বোঝাচ্ছে মৃগশিরা নক্ষত্র। দুরন্ত গতিবেগ, তাহলে দুরন্ত গতিবেগ আসবে যে কোনো কাজের ক্ষেত্রে। এই তুলা রাশি যে কাজটা বিগত দিনে আটকে গেছিল, থেমে গেছিল, যে সমস্ত কাজ জীবনে এগোচ্ছিল না কোনোভাবে, তাহলে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে ভাগ্যের সঙ্গ পাবে, কাজকর্ম যথেষ্ট এগোবে। এবং হরিণ হচ্ছে কি প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে কর্মক্ষেত্রে সেই সৌন্দর্য জিনিসটাও চলে আসবে, প্রতিভা জিনিসটাও চলে আসবে, এই জিনিসটা চলে আসবে। আবার হরিণ কি অ্যাডভান্স জিনিসটা বুঝতে পারে, যে কোনো একটা বিপদ আপদ এই জিনিসগুলো বুঝতে পারে, যেটা প্রকৃতি ঈশ্বর তাকে সেই ক্ষমতাটা দিয়েছে। তাহলে রাশির উপর যেহেতু দৃষ্টি পড়ছে এই দেবগুরু বৃহস্পতির, তাহলে এই রাশির তুলা রাশি সেই জিনিসটাও বুঝতে পারবে একটা ভালো মন্দ জীবনে আসতে যাচ্ছে। এবং তার সাথে উঠে আসছে কি বিশ্বাসঘাতকতা। হরিণ তো কাউকে বিশ্বাস করে না, বিশ্বাস করলে বিশ্বাসঘাতকতার ব্যাপারটা উঠে আসে। তাহলে সেই জিনিসটাও কিন্তু তুলা রাশি এবার বুঝতে পারছে। এবার কি হচ্ছে যে রাহু এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, দেবগুরুর দৃষ্টিও রাহুর উপরে পড়ছে। এবং রাহুর যে মূল ত্রিকোণ রাশি সেটা হচ্ছে কি মিথুন রাশি। মিথুন রাশির সাথেও সম্পর্ক হয়ে গেছে নবম পঞ্চম, কারণ মিথুন রাশির উপর তার পঞ্চম দৃষ্টি পড়ছে, সেটা হচ্ছে ভাগ্যের ঘর। এবং রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘর, যেটা হচ্ছে সিংহ রাশি, একাদশ ঘর। এবং রাহুর দৃষ্টি আবার পড়ছে রাশির উপর। তাহলে রাশিকে কি করবে? রাশিকে বিবেকবান করবে, বুদ্ধিমান হবে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে, চালাক চতুর যথেষ্ট করে দিবে এই সময়কালে। রাশির উপর দৃষ্টি পড়ছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। রাহু হচ্ছে কি যোগাযোগের কারক। তাহলে একদিকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাশির উপর পড়ছে, আবার একদিকে আবার রাহুর আবার নবম দৃষ্টি রাশির উপর পড়ছে। তাহলে রাশিটা বিশেষভাবে প্রভাবিত হয়ে গেল। দেবগুরু বৃহস্পতির জ্ঞান এখানটাতে যথেষ্ট কাজে লাগছে, রাহুর এখানটাতে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করবে। যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাহুর উপর পড়ছে, রাহুর দৃষ্টি রাশির উপর পড়ছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, তাহলে রাশিটা হয়ে যাচ্ছে কি একটা ভব্য হয়ে গেল। অর্থাৎ নিজের যে একটা গুণ, নিজের যে একটা প্রতিভা, এটা কিন্তু সমাজের সামনে এখন এই তুলা রাশির উঠে আসবে, যাতে তুলা রাশির মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং তুলা রাশির জাতকদের আশেপাশে এখন অনেক ভিড় জন্মাবে, অনেক লোকের সাথে উঠা বসা যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি পেতে থাকবে, এবং কাজকর্ম যথেষ্ট এগোতে থাকবে। লাভের একাধিক রাস্তা তৈরি হবে। রাহুর এই নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে 22শে নভেম্বর পর্যন্ত থাকবে, যথেষ্ট ভালো অবস্থান। আবার দেবগুরু বৃহস্পতি 13ই জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকবে। আবার অপরদিকে শনিদেব থাকবে 13ই জুলাই পর্যন্ত, মানে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, তারপরে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বকরি হয়ে যাবে, এবং অক্টোবরের 3 তারিখে আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে। তো রাহুর গোচর সব দিক থেকে ভালো হতে যাচ্ছে এই তুলা রাশির জন্য। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। যেমন প্রাথমিক শিক্ষার্থীরা বিশেষ সুবিধা, মানে ভালো রেজাল্ট করতে পারবে, শিক্ষার দিকে মনোযোগ হতে হবে, বিশেষভাবে মনোযোগী হবে। সেরকম উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, যাদের বহুদিনের স্বপ্ন ছিল যে বিদেশে যাবে, বিদেশে পড়াশোনা করবে, ভালো কলেজ থেকে ভালো জায়গাতে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎকে তৈরি করবে, এরকম জিনিসটা হচ্ছে। কারণ পঞ্চম ঘর শিক্ষা, এবং যে নক্ষত্র অবস্থান করছে তার অধিপতি
দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে। নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর, দূরযাত্রার ঘর এবং উচ্চশিক্ষার ঘর। তাহলে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যে সমস্ত ছাত্রছাত্রীরা সফটওয়্যার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, টেকনোলজির উপর নিজেকে যুক্ত রেখেছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই রাহুর এই গোচর। অপরদিকে রাহু শনির বলও বৃদ্ধি করবে। শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কোনো বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, বা বিদেশি কোনো কোম্পানিতে কল লেটার, প্রমোশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার এই সমস্ত আটকে পড়ে রয়েছে, এই সমস্ত কাজ কিন্তু উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে। পিতামাতারা দুশ্চিন্তামুক্ত হবে সন্তানদের প্রতি। সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে। রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে। পঞ্চম ঘর থেকে আবার প্রতিভা জিনিসটাকে দেখা হয়। যারা ইউটিউবার, যারা ফেসবুকে কাজ করছেন, ইনস্টাগ্রামে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। সিনেমা জগতের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। কর্মক্ষেত্রে একাধিক ইনকামের রাস্তায় উঠে আসছে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন সমাজে নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, দায়িত্ব বাড়বে। শনির ঘরে অবস্থান করছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে যথেষ্ট রাহু ভালো ফল দেয়। যারা ফাটকা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা লং টার্ম ইনভেস্ট করেছেন, যারা তাদের জন্য আবার এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে রাহুর গোচর। ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন, ভ্রমণের কাজে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে রাহুর এই গোচর। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যথেষ্ট ভালো ফল দিবে, সব দিক থেকেই ভালো ফল দিবে। তবে রাহু একটি পাপী গ্রহ, এর কিছু না কিছু পাপ প্রভাব থাকবে। একটা মূল স্বভাব থাকে পাপ প্রভাব রাহুর। তো রাহুর কিছু না কিছু পাপ প্রভাব থাকবে, যার জন্য মানসিক অশান্তি, অজ্ঞাত ভয়, ধোঁকা এই সমস্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে, এ যতই ভালো পদাতে থাকুক। কারণ রাহু এমন একটি গ্রহ, এ যেমন ধোঁকাদারি শিখাবে সেরকম আবার ধোঁকাদারি খেয়েও যাবে, এরকম কিন্তু জিনিসটা হয়। দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করছে, মৃগশিরা নক্ষত্র, আগেই বললাম যে এই নক্ষত্রে বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি পড়ছে, সেই সপ্তম দৃষ্টি নবম ঘর, সপ্তম দৃষ্টি পড়ছে একদম ধনু রাশিতে, যেটা কাগজপত্রের ঘর, ডকুমেন্টেন্সের ঘর। তো এইগুলো জিনিস কিন্তু মেনটেন করতে হবে। রাহু কিন্তু লাভের রাস্তা একাধিক দিবে। শনি কিন্তু কর্মের জায়গাটা যথেষ্ট ভালো করছে, যে শনির অবস্থানে কম্পিটিশন যথেষ্ট ভালো থাকবে, কিন্তু হিসাব করে চলতে হবে, কাগজপত্র মেনটেন করে চলতে হবে। একাধিক লাভের রাস্তা, অ্যাম্বিশন, এগিয়ে চলার যে একটা অ্যাম্বিশন, এই জিনিসটা কিন্তু রাহু এই সময়কালে দিবে। স্বপ্ন দেখাবে নতুন নতুন, তুমি পারবা করতে, এগিয়ে চলো, এরকম মনোভাব কিন্তু তৈরি হবে এই তুলা রাশির ক্ষেত্রে এই সময়কালে। তুলা রাশির যে গ্রহের অবস্থান, এই যে তিনটি গ্রহ নিয়ে আলোচনা করছি, এই রাহু, তার সাথে আবার শনি, তার সাথে দেবগুরু বৃহস্পতি, যে কোনো মানে বিপর্যয়ে পড়ে যাক তাও ঘুরে দাঁড়ানোর ঘুরে দাঁড়াতে পারবে, এরকম সিচুয়েশন হলেও তুলা রাশি যথেষ্ট ঘুরে দাঁড়িয়ে যাবে। মানে সেই জিনিসটা নেই যে আগে পঞ্চমে শনি অবস্থান করছিল নিজের ঘরেই, একটা যে অসুবিধার মধ্যে ছিল, দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছিল এবং রাহু আবার অবস্থান করছিল এই ষষ্ঠ ঘরে। পঞ্চমে শনি থাকলে অনেক ক্ষেত্রেই কষ্টদায়ক হয়। তো সেই পরিবেশটা কিন্তু আস্তে আস্তে কেটে গেছে এবং যথেষ্ট ভালোর দিকে, ভালো অবস্থানে এখন বর্তমানে থাকছে এই তুলা রাশি। তবে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা দেখাচ্ছে না ভালো এই রাহুর এই অবস্থানে। এই সময়কালে কোনো একটা তৃতীয় ব্যক্তি দ্বারা এই সময়কালে প্রেম ভালোবাসার জায়গাটা নষ্ট হতে পারে। তবে প্রেম ভালোবাসা যে বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না, পিতামাতার প্রতি দায়িত্ব, কর্তব্য, এই জিনিসটা যথেষ্ট থাকবে এই সময়। রাহুর এই অবস্থানে সব থেকে সাবধানে থাকতে হবে বিশেষ কয়েকটা দিকে, যেমন হচ্ছে প্রশাসনের দিক থেকে কোনো রকম ঝুট ঝামেলায় জড়িত হওয়া যাবে না। প্রশাসনের দিক থেকে নিজেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। নিজের মুখের কথার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মুখের কথাতে ম্যানেজমেন্ট জিনিসটা হবে, কিন্তু কার্যকরী হবে কাগজপত্রে, এটা কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র মেনটেন অবশ্যই করতে হবে। এই সময়কালে কোনো রকম ভুল করেও কোনো শর্টকাট পদ্ধতি বা বেআইনি পথ এই সমস্ত নিয়ে আসা যাবে না, যে বেআইনি পথে নিজের ইনকামকে বৃদ্ধি করো, কোনো শর্টকাট পদ্ধতিতে চলো, এগুলো নিয়ে আসা যাবে না। কারণ রাহু কিন্তু এই জিনিসটাও দিবে, প্রাপ্যভাবে এটাও থাকছে। এই সময়কালে যথেষ্ট বিবেকবান হতে হবে, সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য, এই জিনিসগুলো পালন করতে হবে। তাহলে শনি যথেষ্ট ভালো ফল দেবে ষষ্ঠ ঘরে এবং দেবগুরু বৃহস্পতি যথেষ্ট আশীর্বাদ পাবে এই সময় তুলা রাশি। তুলা রাশির যাদের এই সময় রাহুর দশা, রাহুর অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছেন, তাদের জন্য এই রাহুর এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে।
তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত কিছু করতে হবে। মাথার চুল বড় করে রাখলাম, হাতের পায়ের নখ বড় করে রাখলাম, এই সমস্ত দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান। এগুলো কিন্তু নিজেকে সবসময় পরিষ্কার রাখতে হবে, নিজেকে ধর্মের পথে সবসময় রাখতে হবে, কারণ ধর্মের ঘরে রাহুর দৃষ্টি থাকছে, সেরকম রাশির উপর দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রাশির উপর থাকছে। এই সময়কালে কোন বিশেষ উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া প্রতি মঙ্গলবার করে বজরংবলীর দর্শন করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন, মা ভগবতী মার আরাধনা করবেন, মা ভগবতী মাকে প্রতি শুক্রবার করে লাল পুষ্প অর্পণ করবেন। সমাজে যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন, তাদের সন্তানের পাশে দাঁড়াবেন। যারা শিক্ষার সামগ্রী কিনতে পারে না পয়সার অভাবে, তাদেরকে শিক্ষার সামগ্রী দিয়ে সাহায্য করবেন। এছাড়া যারা খুবই দুস্থ, যারা ইলেকট্রিকের সরঞ্জাম কিনতে পারে না, যাদের ঘরে একটা লাইট জ্বলে না, তাদেরকে কিছু দিয়ে সাহায্য করবেন, কিংবা ইলেকট্রনিকের জিনিস দিয়ে সাহায্য করবেন। যথেষ্ট রাহু এই অবস্থায় যথেষ্ট ভালো ফল দেবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম তুলা রাশির সম্পর্কে। আমি তো বলে গেলাম যে গ্রহের অবস্থান ভালো, আবার অনেকের জন্মছক হয়তো গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাহলে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা কোনো ভালো লোকের কাছে পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।